প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই বিইডি ইংলিশ কাউন্সিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজের প্রথমেই আমরা দেখব টেন্স নিয়ে আলোচনা করব। মূলত আমরা এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে ভয়েস, finite verb, non-finite verb, use of gerund, present participle, past participle, perfect participle এবং infinitive, narration, transformation of sentence, modifier, right form of verbs, completing sentence সহ আরো others, unclear pronoun, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, আলোচনা করব। তবে তার শুরুতে আমরা যেহেতু এখানে এই জিনিসগুলো বুঝতে যেমন ধরো ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সমস্ত টোটালি সব কিছু বুঝতে হলে আমাদেরকে টেন্স জানতে হবে। টেন্স না জানলে পরে এই সমস্ত টপিকসগুলো বোঝা সম্ভব না। সো আমরা টেন্সটাই প্রথমে শুরু করব। যারা টেন্স জানেন তারা একটু রিভিউ করতে পারেন, না দেখলে সমস্যা নেই। আর যারা জানেন না তারা এই টেন্সটা শিখতে পারেন। টেন্স শুরু করার আগে আমরা যেহেতু টেন্স শুরু করবো, তার আমাদেরকে কিছু জিনিস জানা রাখতে হবে। আর সেটা হলো যে সাবজেক্ট, অবজেক্ট কি জিনিস, সাবজেক্ট কি জিনিস, প্রেডিকেট কি জিনিস, এগুলো জানতে হবে। সাবজেক্ট কাকে বলে? যে আমরা বলি সাবজেক্টের অপর নাম হলো পারফর্মার অফ অ্যাকশন, অর্থাৎ কোন একটা কাজ সেন্টেন্সের মধ্যে যে কোনো কাজ করে বোঝায়। তো অ্যাকশনটা যে পারফর্ম করে, অ্যাকশন মানে হচ্ছে কাজ, পারফর্ম মানে হচ্ছে সম্পাদন করা বা করা। তাহলে কাজটা যিনি করেন উনি হলেন পারফর্মার অফ অ্যাকশন বা সাবজেক্ট। আর অবজেক্ট হলো যে রিসিভার অফ অ্যাকশন, অর্থাৎ কাজটি অ্যাকশন বা কাজটা যিনি রিসিভ করেন বা যে বস্তুটা রিসিভ করবে বা গ্রহণ করবে ওটা হলো যে অবজেক্ট। মূলত সাবজেক্টকে নিয়ে যদি আমরা সাবজেক্টকে নিয়ে কে করে, সাবজেক্ট কি করে বা কাকে করে, এই ধরনের প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে ওটা হলো অবজেক্ট। ধরো সুমা বই পড়ে, তাহলে সুমা পড়ে, সুমা কি করে, অ্যাকশন হলো যে কি পড়া, আর সাবজেক্ট হলো যে সুমা, তাহলে সুমা কি করে পড়ে, সুমা কি পড়ে, বই পড়ে, এই বই হলো অবজেক্ট। সুতরাং সাবজেক্ট কি কাজটা করে, মানে কাজটা ভার্বকে নিয়ে কি করে বা কাকে করে, এই ধরনের কোয়েশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে ওটাই হলো অবজেক্ট। ধরো সুমা রুমাকে সাহায্য করে, এখন সুমা সাহায্য করা হলো অ্যাকশন, কি করে, সুমা করে, সুমা কাকে করে, রুমাকে করে, তাহলে রুমা হলো অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সুমা মানে অবজেক্ট কি জিনিস আমরা মনে হয় বুঝতে পারবে। নেক্সট, এরপরে হলো আমরা যেটা এখানে দেখাচ্ছি ওটা হলো পার্সোনাল প্রনাউন। সাধারণত পার্সোনাল প্রনাউনগুলো একদম ইজি এবং এটা ক্লাস 2-3 স্টুডেন্টে পারার কথা। তবে আমরা দেখি যখন পড়াতে যাই অনেকে এগুলো নিয়ে কনফিউশন হয়, সমস্যা করে, সেই জন্য জাস্ট এগুলো দেওয়া। এখানে ধরো একদম বিগিনিং থেকে করতেছি বলে এই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি। মূলত যারা জানো তারা জানো ভালো, আর জানবে না যারা তারা দেখবে আর কি। সো এখানে কথা হলো নমিনেটিভ কেস। নমিনেটিভ মানে কি? সাবজেক্ট হিসেবে যখন কোনো প্রনাউন আসে সেন্টেন্সে তখন এটাকে আমরা নমিনেটিভ কেস বলি। আর যখন অবজেক্ট হিসেবে আসে তখন এটা অবজেক্টিভ কেস। আর যখন পসেসিভ কেস আসে তখন এটা আমরা দেখতেই পাচ্ছি। সো যখন প্রনাউন হিসেবে আই যখন অর্থাৎ সাবজেক্ট হিসেবে আসে তখন আমরা তাকে বলবো আই বা আমি। আর আই এর অবজেক্টিভ বা অবজেক্ট হলো যে যখন অবজেক্ট হিসেবে আসবে তখন সেটা হবে মি বা আমাকে। আর তার পসেসিভ কেস হবে মাইন। মাইন কি হবে সেটা আমরা পরে দেখব। মাইনও পসেসিভ, বাট এটা কখন ইউজ হয় এটা আমরা পরে জানবো, এখন আপাতত বলছি না আমি। নেক্সট, এটা আমরা জানাবো। এরপরে হলো যে আই এর প্লুরাল ফর্ম হচ্ছে যে উই, মানে ফার্স্ট পারসন প্লুরাল। উই মানে হচ্ছে আমরা। উই এর অবজেক্ট হলো আস বা আমাদেরকে। আর এটার পসেসিভ প্রনাউন হবে যে আওয়ার।
বা আওয়ার্স। তা আওয়ার্স কখন হয়? এটা হচ্ছে ডবল পসেসিভ কেস বলা অনেকেই বলে, বা সেটা আমরা অনেকে বলে এটাকে প্রোনাউন বলা, আবার আওয়ারকে অনেকে অ্যাডজেক্টিভও বলে থাকে। যাক, ডিটেলস আমরা পরে জানবো। ইউ মানে হচ্ছে তুমি, এটা নমিনেটিভ কেস যেরকম, অবজেক্টিভ কেসও সেম। এটা সিঙ্গুলার যেমন, প্লুরাল একই। সো ইউ মানে তুমি বোঝায়, তোমরাও বোঝাই, আপনি বোঝায় আপনাদের, আপনারাও বোঝাই। আর ইউ আবার যখন অবজেক্ট হিসেবে আছে তখন হবে আপনাকে বা তোমাকে, তোমাদেরকে, আপনাদেরকে, সবাইকে বোঝায়। ইউর মানে তোমার বা আপনার, তোমাদের, আপনাদের, সবাই একই। ইউস কখন হবে? যখন বলবো যে এর পরবর্তী যে জায়গাটা আমরা পরে দেখবো, হি মানে সে, নমিনেটিভ কেস, তার অবজেক্টিভ কেস হলো হিম বা তাকে, আর তার পজিটিভ কেস হলো হিস বা তার। এভাবে যখন আমরা তার এটা হিটা ব্যবহার হয় মেল বা মেসকুলিন জেন্ডার বা মেল হলে আমরা, বা পুরুষ হলে আমরা হি বলি, আর মহিলা হলে বা মেয়ে হলে আমরা সি বলি। যেমন তার সি মানে সে বা তিনি, তার অবজেক্টিভ কেস হচ্ছে যে হার, পজিটিভ কেসও হার, তাকে। যখন পজিটিভ কেস হবে তখন তার। উভয় ক্ষেত্রে তাদের প্লুরাল নাউন হচ্ছে যে প্রোনাউন হচ্ছে, প্লুরাল প্রোনাউন হলো দেই, মানে তারা। নমিনেটিভ কেস হিসেবে দেই হবে, বা দে এর অবজেক্টিভ কেস বা অবজেক্ট হলো, যখন অবজেক্ট হিসেবে আছে তারা থাকে তখন তাদেরকে বলা হবে তাদেরকে। এবং এদের পজিটিভ কেস হচ্ছে দেয়ার, মানে তাদের, দেয়ারসও বলেন। এটা আমরা পরে দেখবো। তাহলে এতটুকু জানার পরে আশা করি এটা সবাই জানবে বা বুঝবে কখন যেটা আমরা ইউজ করবো। যখন সাবজেক্ট হিসেবে ইউজ করবো তখন কি হবে, যখন অবজেক্ট হিসেবে ইউজ করবো তখন কোনটা বসতে হবে, যখন পজিটিভ কেস হলে তখন কি বসাইতে হবে। এগুলো আবার ন্যারেশন শেখার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন হবে, অতি প্রয়োজনীয় জিনিস ন্যারেশনের জন্য। এগুলো যদি ক্লিয়ারলি না জানা না থাকে তাহলে ন্যারেশন শেখার ক্ষেত্রে তোমরা প্রবলেমে পড়বে, কনফিউশনে পড়বে। যাক, এখন আমরা দেখি এটা শেষ করে আমরা এখন টেন্সের মূল জায়গা শুরু করব। সো সেক্ষেত্রে আমরা দেখব যে এটা দিয়ে শুরু করে আমরা প্রেজেন্ট, আমরা মূলত শুরু করবো প্রেজেন্ট টেন্স দিয়ে। টেন্স শুরু করবো এখন। এই টেন্সটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এটা আমরা সবাই জানি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবাই আমরা বুঝি, আমরা জানি। কিন্তু বাট এরপর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি আমরা শিখতে চাই ভালোভাবে, মোটামুটি শিখতে চাই, বেশি একদম অ্যাডভান্স লেভেলে না গেলেও মোটামুটি পর্যায়ে যদি আমরা জানতে চাই সাধারণত, তাহলে আমাদেরকে কীভাবে শিখতে হবে এটাই এখানে দেখানো হচ্ছে মূলত। মানে পাস্ট ইনডিফিনিট টেন্স কীরকম হবে সেটা আমরা দেখতেছি। জাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা আমরা বলার শেখার দরকার নাই, বাট কীভাবে বা কোন সিচুয়েশনে কখন ইউজ করবো এটা জানলে হবে। এটা হলো যে যখন আমরা বলি যে কোনো কাজ করি বলি বা করে, হ্যাঁ, তখন বা করো, এই সমস্ত সিচুয়েশনে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। ধরো আমরা যদি বলি, যেমন হবে করিম, হ্যাঁ, বা রুমা ঘুমাই, বা রুমা আসে, ধরো রুমা আসে, তাহলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলি রুমা আসতেছে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি এসে গেছে তাহলে বলবো যে কি রুমা এসেছে, তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এসেছে হলে। এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসে, আসে, আসে হলে তাহলে সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা খেলি তাহলে সেটা হবে যে ইনডিফিনিট টেন্স। আমরা খেলতেছি বললে কন্টিনিউয়াস, আমরা খেলেছি পারফেক্ট টেন্স। আমরা পড়ি ইনডিফিনিট টেন্স, পড়তেছি, ধরো তুমি কোনো একটা বই পড়তেছো, পড়া অবস্থায় পড়লে তাহলে বলবো যে এটা কন্টিনিউয়াস টেন্স। পড়া হয়ে গেছে, শেষে রেখে দিচ্ছে বইটা, বলেছি হ্যাঁ আমি পড়ছি বই, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইনডিফিনিট টেন্স বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে সাধারণত, সচরাচর যেটা ঘটে বা করে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এই ধরনের বাক্যগুলোতে জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, হ্যাঁ, এভাবে থাকে সেন্টেন্সগুলো, মানে সাধারণত আমরা এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। সো এখন আমরা দেখবো এগুলোর ব্যবহার, তো আমরা বুঝতেছি কখন ইউজ করবো এটা আমরা দেখবো।
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজগুলো দেখব। তবে সেক্ষেত্রে আমরা টেন্স শেখার সাথে সাথে সেন্টেন্সকেও আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। এখানে প্রথমত আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো হিসেব করে আমাদেরকে এগুলোর সাথে মিলিয়ে রেখে টেন্স শিখতে হবে। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স বা বাক্যের দ্বারা আমরা সাধারণত কোনো কিছু বর্ণনা দিয়ে থাকি, এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেটা দুজনের হতে পারে, তা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক হতে পারে, আবার নেগেটিভ বা না বাচকও হতে পারে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীরকম হতে পারে সেটা আমরা এখানে দেখব। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে এনপি। এনপি মানে যেটা আমরা এখানে দেখাচ্ছি সেটা হলো সাবজেক্ট, নাউন বা প্রনাউন যখন সাবজেক্ট হিসেবে আসবে, আর সেক্ষেত্রে প্রনাউন যদি আসে তা নমিনেটিভ কেস হবে। এরপরে প্লাস ভার্ব, ভার্বের সাথে এস বাই এস ইন কেস অফ সাবজেক্ট বিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, আর অন্যান্য ক্ষেত্রে হবে না। এরপর ডট ডট দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেখানে অবজেক্ট হতে পারে, নাও হতে পারে, বা এখানে অ্যাডভার্ব হতে পারে, আরো আদার্স যা থাকে তা এক্সটেনশন যাকে বলি আমরা, ওটা হতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতেছি হি নোস মি, অর্থাৎ সে আমাকে চেনে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা দেখব, তাহলে আমরা হি যেটা দেখতে নাউন বা প্রনাউনের ক্ষেত্রে আমরা হি বসাইলাম, কি বসাতে? হি। হি নমিনেটিভ কেস হিসেবে সে আমাকে চিনে, তাহলে সে হি বসলো, আমাকে চিনে প্রথমে, এরপর নাউন বার বসলো, তারপরে নাউস থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে বারবার শেষে নোয়ের সাথে এস যোগ হয়েছে। এরপর হচ্ছে মি। মি হচ্ছে আই এর অবজেক্টিভ কেস বা অবজেক্ট, সেজন্য মি। সে আমাকে, সে চিনে আমাকে, তো সে আমাকে চিনে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভ বর্ণনামূলক। আমরা তাকে চিনি, তাহলে কি হবে? আমরা, উই, নাউন বা প্রনাউনের উই বসলাম, ভার্ব বসালাম নো, এরপর অবজেক্ট হবে হিম, হি এর অবজেক্ট হবে যে হিম, আমরা তাকে চিনি। তারা দেই, এরপর তারা সকালে হাঁটে, দেই তারা, ভার্ব ওয়ার্ক, সকালে ইন দ্য মর্নিং, দেই ওয়ার্ক ইন দ্য মর্নিং, আর তারা সকালে হাঁটে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার সে পরে হচ্ছে জনগণ বা মানুষ তাকে মামা বলে, পিপল কল হিম মামা। তাহলে পিপল মানুষ, সাব এনপি এর মধ্যে নাউন, কল ভার্ব, হিম অবজেক্ট, এরপরে কল যা কোনো একজন মানুষকে আমরা যেটা বলবো সেটা ওই অবজেক্টের পরে বসাবো। ধরো আমরা তাকে কি বলি? উই কল হিম, আমরা তাকে ফ্রেন্ড বলি, আমরা তাকে বন্ধু বলি। অথবা উই কল হিম, আমরা তাকে দাদা বলি, আর উই কল হিম দাদা। দে, তারা আমাকে দাদা বলে, তাহলে দে কল মি দাদা। এভাবে ট্রিজ প্রোভাইড আস উইথ অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে থাকে। এই সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাথে সাথে এটা অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। ট্রিজ প্রোভাইড আস উইথ অক্সিজেন, গাছ আমাদেরকে, ট্রিজ হচ্ছে নাউন, প্রোভাইড ভার্ব, এরপর বাকিটা এক্সটেনশন, আস আমাদেরকে, উই ভার্বের উই, নাউন প্রনাউন এর নমিনেটিভ কেসের অবজেক্টিভ কেস হচ্ছে যে আস, মানে আমাদেরকে। অর্থাৎ আমাদের উইতে যখন আমরা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করবো তখন আস ব্যবহার করতে হবে। ম্যান ইটস টু লিভ, মানুষ, ম্যান নাউন, ইটস ভার্ব, আমরা বললাম নাউন বা প্রনাউন, নাউন বসলো, ম্যান এটা থার্ড পারসন এবং এর সাথে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যখন আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা আছে সবাই থার্ড পারসন। এটার পরে এই থার্ড পারসনগুলোর মধ্যে সিঙ্গুলার হলে তখন আমরা ভার্বের শেষে এস বাই এস যোগ করা হবে, যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের শেষে এস যোগ করলাম। ম্যান ইটস, মানুষ খায়, টু লিভ বাঁচতে, টু লিভ মানে বাস করা বোঝে, বাট এখানে বাঁচতে বোঝাবে, বাঁচতে, মানুষ বাঁচার জন্য খায়। উই বিলিভ, আমরা বিশ্বাস করি, ইন আল্লাহ, আল্লাহর প্রতি। আমরা যখন বলি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি তখন বলতে হবে উই বিলিভ ইন আল্লাহ। আর আমরা যখন কোনো মানুষকে বিশ্বাস করি বলি তখন বলবো যে উই, ধরো আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে হবে উই বিলিভ ইউ। তো
তখন ইন প্রিপোজিশনটা আর ব্যবহার হবে না। এই বিলিভের পরে ইন কেবলমাত্র কোনো ধর্মীয় বা বস্তুর ক্ষেত্রে ইউজ হয়, ধর্মীয় বস্তু বা পার্সন, এগুলোর ক্ষেত্রে আমরা ধর্মীয় উপাসনালয় যাকে আমরা পূজা করি, যাকে আমরা বিশ্বাস করি, ওই ক্ষেত্রে এই ধরনের ইউজ করা হয়ে থাকে, বিশ্বাস করা। তাহলে আমরা বিশেষ করে আল্লাহর ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব তখন আমরা এর আগে প্রিপোজিশন হিসেবে ইন বসবে, আর যখন মানুষকে বোঝাবো আমরা তখন তার আগে ইনটা আর বসবে না। তখন বলতে হবে যে উই বিলিভ, হ্যাঁ, রুমার সুমার এশিয়া বিদায় জান। এরপর দেখো সি বিলিভস ইউ, মানে সে তোমাকে বিশ্বাস করে। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড নাউন বা প্রনাউনের মধ্যে সি, এবং বারবার শেষে এই অ্যাজ যোগ হলো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে অ্যাজ যোগ হয়েছে, এবং ইউ এর অবজেক্টিভ কেসও ইউ হয়, সেজন্য ইউ হলো। দেখো এদিকে আবার আছে যে ইউ লাভ সং, তুমি গান ভালোবাসো। এখানে ইউ হলো তুমি, আর এখানে ইউ হলো তোমাকে। সি বিলিভস ইউর মধ্যে ইউ তো অর্থ হবে তোমাকে, আর ইউ লাভ সং মানে হচ্ছে যে তুমি। এর কারণটা হচ্ছে যে সি লাভস ইউ, সি বিলিভস ইউ, এক্ষেত্রে আমরা ইউটা হচ্ছে অবজেক্ট, সেজন্য তাকে বা তোমাকে, সরি তোমাকে, আর এখানে ইউ শব্দ, সেজন্য তুমি। যাক, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। উই লাইক পোয়েট্রি, আমরা কবিতা পছন্দ করি। ইউ লাভ সং, তুমি গান পছন্দ করো। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখো করি বলতেছি, করতেছি একটা তো বলি নেই, করেছিলাম বলি নেই, করিব সেটাও বলতেছি না, সব কিছু আমরা বলে যাচ্ছি যে করি করি করি। হ্যাঁ, বা এই যে এই সমস্ত বাক্যগুলোকে সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করে থাকি। ঠিক আছে, সো যখন আমরা এটাকে নেগেটিভ ধরবো, ধরো এরপরে আমরা দেখতেছি নেগেটিভ। হ্যাঁ, এটা হলো অ্যাসার্টিভের নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভের নেগেটিভ বলতে যেটা বোঝায়, অর্থাৎ বর্ণনামূলক হবে ঠিক, কিন্তু সেটা হবে যে না বাসক। যেমন আমরা বলি শি ডাজন্ট নো মি, আর এই ক্ষেত্রে সে আমাকে চিনে না, না আছে, সেজন্য নেগেটিভ, কিন্তু এটা বর্ণনামূলক। আবার সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেগুলো এই অর্থাৎ চিনতেছে না সেটা বলতেছি না, চিনেনি সেটাও বলতেছি না, চিনিবে না তাও বলতেছি না, বলতেছি চিনে বা চিনে না, করে বা করে না, হ্যাঁ, করে বা পড়ে না, খেলে বা খেলে না, এই সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সমস্ত সিচুয়েশন, আসে আসে না, যায় যায় না, ঘুমাও ঘুমাও না, খাও খাও না, এই সবগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাকে বুঝতে হবে আমি যখন এই ধরনের সেন্টেন্স তৈরি করব বা বলার প্রয়োজন পড়বে, আমি তখন এই ধরনের সেন্টেন্স ইউজ করব, ইংলিশে এইভাবে বলবো। তাহলে এটা স্ট্রাকচার হলো বা গঠন প্রণালী। আমরা যদি দেখতেছি যে এনপি নাউন বা প্রনাউন প্লাস ডো বা ডাজন, ডো বা ডাস প্লাস নট, আবার একসাথে হলে ডোন্ট বা ডাজন হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি দেখি বেস ফর্ম হবে, কিন্তু এটা এই ধরনের নেগেটিভ সেন্টেন্সগুলোতে ভার্বের শেষে এস বা ইএস যোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এর আগে আমরা দেখতেছি যে নট, ডাজন বা ডোন্ট মধ্যে ডাসটা, এই এসটা এখানে চলে যাচ্ছে। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজন বসাবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডো নট বসাবো বা ডোন্ট বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা আমরা বুঝি, তাই না? সেটা সরি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেছি আমরা এই নেগেটিভ সেন্টেন্সগুলোতে আমরা দেখতেছি যে সে ডাজন্ট নো মি, সে আমাকে চেনে না। উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, আমরা তাকে বুঝি না। হ্যাঁ, পিপল ডোন্ট লাইক হিম, জনগণ তাকে পছন্দ করে না। এখানে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা জাস্ট এগুলো দেখলে হবে না বা খেয়াল করলে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা আগেরগুলোতে যেটা করলাম সেটা আমরা একটু দেখি, তোমাদেরকে একটু বলে দিই। এখন আমরা যদি এখানে যাই, ধরো আমরা বললাম যে হি নোস মি, সে আমাকে চিনে। তোমাদের যেটা করতে হবে সেখানে হি এর জায়গায় আমরা অন্য কিছু প্রোনাউন চেঞ্জ করব। ধরো আমরা বলবো শি নোস মি, সে আমাকে চিনে। এর জায়গায় আমরা কোনো নাউন বসাতে পারবো। ধরো বলবো যে সুমা নোস মি, মামুন নোস মি, মামুন আমাকে চিনে, এভাবে। আবার ধরো আমরা মিটা চেঞ্জ করে দিতে পারি, হি নোস মি এর জায়গায় আমরা হি নোস ইউ বসাতে পারি, হি নোস ইউ।
হি নোস ঢাকা, সে ঢাকা চিনে। হি নোস চিটাগাং, সে চিটাগাং চিনে, চট্টগ্রাম চিনে। হি নোস, হ্যাঁ, সে এটা জানে। নোস মানে চিনে বা জানা, দুইটাই বোঝাই। জানা অর্থ করলে আমরা বলবো, তাহলে হি নোস ইংলিশ, সে ইংলিশ জানে। হি নোস বাংলা, সে বাংলা জানে। এভাবে উই নো হিম, আমরা তাকে চিনি। তাহলে হিমের জায়গায় আমরা অন্য কিছু বসাতে পারবো। ধরো আমরা বলবো উই নো ঢাকা, আমরা ঢাকা চিনি। উই নো, হ্যাঁ, বাংলা, আমরা বাংলা জানি। উই নো ইংলিশ, আমরা ইংলিশ জানি। এভাবে নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে হবে, অনেক যতগুলো সম্ভব। অর্থাৎ ভার্বের চেঞ্জ করে করে, সাবজেক্ট চেঞ্জ করে করে নিজে নিজে বাংলায় বলে বলে মনে মনে ইংলিশটা বলতে হবে। যখন আমরা বলবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রাই করবো, চেষ্টা করব যাতে ইংলিশটা বলি, বাংলাটা বাংলা থেকে ইংলিশে করবো, ইংলিশ থেকে বাংলা কখনো করবো না। ঠিক আছে? আমরা সবসময় আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে, না হয় এই স্ট্রাকচারগুলো মনে রাখা সম্ভব হবে না। সাবজেক্ট, এনপি প্লাস বি প্লাস, এই ধরনের এই যে স্ট্রাকচার, এগুলো মনে রাখার একমাত্র উপায় হলো যে এইগুলো ইউজ করে করে সেন্টেন্স তৈরি করা, সেন্টেন্স মেকিং করা। যদি আমরা সেন্টেন্স মেকিং করতে পারি, তাহলে আমরা এই স্ট্রাকচারগুলো ইজিলি মনে রাখতে পারবো, আদারওয়াইজ মনে থাকবে না। ঠিক আছে? তাহলে ঠিক নেগেটিভটাও একইভাবে আমাদেরকে বুঝতে হবে। ধরো শি ডাজন্ট নো মি, এখানে এই শি এর জায়গায় আমরা কোনো একটা নাম বসাইতে পারি। হ্যাঁ, দ্য বেবি ডাজন্ট নো মি, শিশুটি আমাকে চিনে না। দ্য স্টুডেন্ট, ছাত্রটি ডাজন্ট নো মি, আমাকে চিনে না। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাইতে হবে। তাহলে সেক্ষেত্রে রুমা বসাইতে পারবো, জুমা বসাইতে পারবো, হ্যাঁ, স্বপ্ন বসাইতে পারবো, এভাবে। এরপর উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, আমরা তাকে বুঝি না। তাহলে উই এর জায়গায় আমরা ইউ বলতে পারি। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, তুমি তাকে বুঝো না, তুমি শুধু শুধু তার নামে মিথ্যে বলতেছো, আসলে লোকটা ভালো। আমরা এভাবে বলতে পারি। ধরো কেউ একজন তোমাকে বলতেছে যে এই লোকটা ভালো না, তাহলে আমরা বলবো যে আসলে তুমি বুঝতেছো না, ও আসলে ভালো। তাহলে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম, এবং আমরা বলতে পারি। তুমি, কেউ যদি তোমাকে বলে যে তুমি লোকটা আসলে এরকম, আসলে তখন আমরা বলবো না, আমি আসলে ওই রকম না। তাহলে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে বুঝো না। হ্যাঁ, এভাবে বলতে পারি। পিপল ডোন্ট লাইক হিম, যেমন তাকে পছন্দ করে না। হিমের জায়গায় আমরা অন্য কিছু বসাতে পারি। পিপল ডোন্ট লাইক আওয়ার চেয়ারম্যান, জনগণ আমাদের চেয়ারম্যানকে পছন্দ করে না, এভাবে বলতে পারি। পিপল ডোন্ট লাইক আওয়ার লিডার, এভাবে বলতে পারি। পিপল ডোন্ট লাইক, হ্যাঁ, এই, এভাবে এভাবে বলতে পারি। কোনো একটা নাম বসাতে পারবো এখানে। ইউ বলতে পারবো। পিপল ডোন্ট লাইক ইউ, পিপল, জনগণ তোমাকে পছন্দ করে না। তাহলে দেন পিপল ডোন্ট লাইক দেম, জনগণ তাদেরকে পছন্দ করে না, এভাবে বলতে পারি। দে ডোন্ট হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে না। আর দের জায়গায় আমি তুমি বসাতে পারবো। ধরো তুমি আমাদেরকে সাহায্য করো না, তাহলে আমরা কি বলবো? ইউ ডোন্ট হেল্প আস। এয়ার ডাজন্ট হার্ম আস, বাতাস আমাদের ক্ষতি করে না। তাহলে হার্ম মানে ক্ষতি করা। আনলেস, যদি না উই পলিউট ইট, আমরা এটাকে দূষিত না করি। অর্থাৎ এটা দূষিত করার কারণে বরং বাতাস আমাদের ক্ষতি করে, আদারওয়াইজ করে না। তাহলে সেভাবে আমরা বলতে পারি, হ্যাঁ, শি ডাজন্ট হার্ম আস, সে আমাদেরকে ক্ষতি করে না। ইউ, হ্যাঁ, বা ইউ, এখানে ইউ ডোন্ট হার্ম আস, তুমি আমাদের ক্ষতি করো না, এভাবে। বার্ডস বা ডোন্ট ফ্লাই অ্যাট নাইট, পাখিরা রাত্রে উড়ে যায়। তাহলে আমরা সেখানে অন্য কিছু বোঝাতে পারবো। উই ডোন্ট প্লে অ্যাট নাইট, আমরা রাত্রে খেলি না। উই ডোন্ট, হ্যাঁ, টক অ্যাট নাইট, আমরা রাত্রে কথা বলি না। এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর রুমা ডাজন্ট সিং, রুমা গান করে না। রুমাতে আমরা অন্য কোনো নামও ইউজ করতে পারি। হ্যাঁ, দ্য বার্ডস, পাখিটা ডাজন্ট সিং, সিং করে না। সুমা অ্যান্ড রুমা ডোন্ট হেল্প ইচ আদার, সুমা এবং রুমা একে অপরকে সাহায্য করে না। এখানে আমরা দেখি যে ইচ আদার মূলত দুজনের মধ্যে একে অপরকে পরস্পরকে বোঝানো, পারস্পরিক বা পরস্পরকে বোঝানোর জন্য আমরা ইচ আদার বসাই। অনেকের মধ্যে বোঝাতে আমরা একে অপরকে বোঝাতে ওয়ান অ্যানাদার বলি, সাধারণত এভাবে দেখি আমরা। তাহলে দেখি সুমা অ্যান্ড রুমা দুজন, সেজন্য আমরা ইচ আদার বসাইলাম। হি অ্যান্ড হিজ ব্রাদার ডোন্ট কোয়ার্রেল,
সে এবং তার ভাই কি করে না, ঝগড়া করে না। আমরা ডোন্ট কেন, কারণ এন্ড দ্বারা যখন দুইটি থার্ড পারসন সিঙ্গুলার নাম যখন এন্ড দ্বারা যুক্ত হয় তখন তারা প্লুরাল হয়ে যায়। সেজন্য তাদের আর সিঙ্গুলার না হয়ে প্লুরাল ফর্ম বা ডাউন্ট বসতে হয়, আর না হয় ডাজন্ট বসাতে হইতো, হইতেছে আদার। ম্যান ডাজন্ট লিভ টু ইট, মানুষ খাওয়ার জন্য বাঁচে না। গার্লস ডোন্ট মাইন্ড গেটিং চিটেড, গার্লরা মেয়েরা কি করে না, চিট হতে কি করে না, কিছু কিছু মনে করে না, মানে তারা অভ্যস্ত। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডোন্ট ওয়ান্ট আমেরিকা টু ডিস্টার্ব আদার্স, সারা বিশ্বের মানুষ আমেরিকাকে চায় যে তারা অন্যকে ডিস্টার্ব না করে। আদার ডাজন্ট লাইক টু বি ডমিনেটেড, আদার কি করে না, ডমিনেট হতে পছন্দ করে না। ডমিনেট মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। এখানে এটা প্যাসিভ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ যখন প্যাসিভ হয় তখন সেটা টু বি হয়। এটা আমরা পরে দেখব। নো গার্লস ওয়ান্ট টু বি টর্চার্ড, কোনো গার্লে টর্চার হতে আসলে চাই না। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে যদি আমরা নো শব্দটা সেন্টেন্সের শুরুতে বসাই তাহলে এখানে আর কি দেওয়া লাগে না, আমাদের ডোন্ট বা ডাজন্ট এটা ব্যবহার করতে হয় না। এখানে অবশ্যই আরেকটা জিনিস বেরিয়ে গেল, সেটা হচ্ছে আমরা যদি কোনো কারণে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি আমরা নেভার বসাই তাহলে সেক্ষেত্রেও আর ডোন্ট বা ডাজন্ট প্রয়োজন হয় না। তো আমরা বলবো যে শি নেভার, she never tries, she never tries, সে কখনো ট্রাই করে না to understand, সে কখনো ট্রাই করে না বুঝতে আমার সমস্যা, আমার সমস্যা বুঝতে কখনো ট্রাই করে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিলাম, নেভার ইউজ করার কারণে আমরা ডাজন্ট ব্যবহার করি নাই। আর সে কারণে ভার্বের যে এস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে যে এস বা ইয়েস হয় সেটা নেভারের পরে বসে যাবে, অর্থাৎ ভার্বের সাথে থাকবে। কিন্তু যদি আমরা নেভার না বলে ডাজন্ট বসাইতাম তাহলে ট্রাই হতো। শি ডাজন্ট ট্রাই, এখন যখন আমরা নেভার বসালাম তাহলে সেখানে আমরা ট্রাইস বলতে হবে আমাদের। ওকে, শি নেভার ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, সে কখনো আমার সমস্যা বুঝতে চেষ্টা করে না। আর যদি সেখানে প্লুরাল হলে প্লুরাল হবে আই নেভার বিলিভ ইউ, আমি কখনো তোমাকে বিশ্বাস করি না। দে নেভার কাম হিয়ার, তারা কখনো এখানে আসে না। ওকে, এভাবে আমরা প্র্যাকটিস করব। এখন আমি প্রথম একবার বলে দিচ্ছি যে আমরা একটা স্ট্রাকচার দেখাচ্ছি, এটা তোমাদেরকে বিভিন্নভাবে সেন্টেন্সটা মেকিং করতে হবে, আদারওয়াইজ এগুলো মনে রাখা সম্ভব হবে না। খুব শীঘ্রই তোমরা এগুলো ভুলে যাবে। এগুলোকে মনে রাখার একমাত্র ওয়ে হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করা, অর্থাৎ নিজে নিজে সেন্টেন্স তৈরি করা, একটাকে 50টা করে তৈরি করতে হবে। ঠিক আছে, এভাবে ধরো আমরা বললাম রুমা ডাজন্ট সিং, তাহলে তুমি সিং এর জায়গায় তুমি ডান্স বলতে পারো। রুমা ডাজন্ট ডান্স, রুমা ডাজন্ট ওয়াচ টিভি, রুমা ডাজন্ট কাম হিয়ার, রুমা ডাজন্ট লাইক টি, রুমা ডাজন্ট ইট mangoes, রুমা ডাজন্ট come here, রুমা ডাজন্ট go there, রুমা ডাজন্ট ওয়ার্ক, হ্যাঁ রুমা কাজ করে না, রুমা ডাজন্ট স্লিপ বাই ডে, রুমা দিনের বেলায় ঘুমায় না, রুমা ডাজন্ট লাইক হার ফ্রেন্ডস, এগুলো বলতে পারি বিভিন্নভাবে। এই একটা সেন্টেন্স থেকে 50টা করে বানানো যাবে, এটা কোনো ব্যাপার না। এই যে এভাবে করলে কি হবে, তোমরা you will be able to know, তোমরা জানতে সক্ষম হবে how to speak in English, কিভাবে ইংলিশে কথা বলতে হবে। শুধুমাত্র ইংলিশে টেন্সটা ভালো করে শিখলে পরেও ইংলিশে কথা বলা লেখা সম্ভব, এবং যে কোনো ইংলিশ এবং বোঝা এবং শেখা ইজি হয়ে যাবে। বিশেষ করে তোমরা যখন কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি, মানে অনেক কিছু তোমাদের মুখস্থ করতে হবে। এই যে মুখস্থ করার ক্ষেত্রে মানে তোমরা অতি সহজে সেটা করতে পারবে যদি তোমরা টেন্স বুঝো। কারণ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয় এটা যখন আমরা বুঝে যাই তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সগুলোকে মনে রাখাটা একদম ইজি হয়ে যায়। সো প্র্যাকটিস করবে বেশি বেশি। ওকে, নেক্সট তাহলে আমরা যাই ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক। যে সমস্ত বাক্যগুলোকে আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করে থাকি
সাধারণত এগুলোকে আমরা প্রেজেন্ট ইন্টারোগেটিভ বলে থাকি, আর সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় করে থাকি। তবে যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য নিয়ম হচ্ছে যে সাবজেক্টের পরে যে ধরনের অক্সিলারি, কোনো ধরনের অক্সিলারি থাকলে সেটাকে আমরা সাবজেক্টের আগে বসাইলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সেটাও হতে পারে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, তো হ্যাঁ-বাচক প্রশ্ন বা না-বাচক প্রশ্ন। হ্যাঁ-বাচক প্রশ্ন যেমন ধরো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, আর এটা হলো হ্যাঁ-বাচক প্রশ্ন। আর না-বাচক প্রশ্ন হবে, তুমি কি আমাকে চিনো না, এটা হবে যে না-বাচক প্রশ্ন। সো হ্যাঁ-বাচক প্রশ্ন এবং এখন আমরা দেখবো হ্যাঁ-বাচকটা অর্থাৎ অ্যাফার্মেটিভটা। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমরা যে সমস্ত অক্সিলারি ব্যবহার করে থাকি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, তা হলো ডু বা ডাজ। বাট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্যাসিভে যাই তখন কিন্তু ডু বা ডাজ হবে না, তখন অন্য কিছু হবে, সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা দেখতেছি যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব তার সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, এবং তখনই কেবলমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। যদি সেটা নেগেটিভ হয় তাহলে ওই অক্সিলারির সাথে নটটা সংক্ষিপ্তভাবে বসাই দিতে পারি, আর যদি না লাগে তাহলে বা অ্যাফার্মেটিভ তাহলে বসাবো না। ওকে, তাহলে আমরা দেখতেছি যে এখানে কি আছে, ডু বা ডাজ প্রথমেই দিয়ে শুরু, এরপরে হচ্ছে এনপি, এরপরে হচ্ছে ভার্বের বি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম যাকে বলে আমরা, এটা। তাহলে এটা আমরা শুরু করি। এখানে কি হলো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, ডু ইউ নো মি। তাহলে ইউর জায়গায় আমরা কি অন্য কিছু বসাইতে পারবো, তারা কি আমাকে চিনে, তাহলে কি হবে, ডু দে নো মি। এখন নোটা যদি চেঞ্জ করি, আমরা যদি লাইক বসাতে চাই, ডু দে লাইক মি, তারা কি আমাকে পছন্দ করে। আচ্ছা, তাহলে সেভাবে আমরা বিভিন্নভাবে কথা বলতে পারি। মিকে আমরা চেঞ্জ করে ইউ করতে পারবো, সেখানে ইউর জায়গায় আমরা দে বসাতে পারবো। ধরো আমরা যদি বলি যে তারা কি তোমাকে চিনেন, তাহলে কি হবে, ইংলিশটা কি হবে, ডু দে নো মি, তারা কি তোমাকে চিনে। ডাজ শি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে। তাহলে আমরা সেখানে লাইকের জায়গায় নিজস্ব বলতে পারি, সে কি তোমার সাথে কথা বলে, ডাজ শি টক টু ইউ। সে কি স্কুলে যায়, ডাজ শি গো টু স্কুল। সে কি সকালে হাঁটে, ডাজ শি ওয়াক ইন দ্য মর্নিং। মানে জাস্ট ভার্বটা চেঞ্জ করে আমরা সি দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। সে কি বইটা পড়ে, তাহলে কি হবে, ডাজ শি রিড দ্য বুক, এভাবে। তাহলে আমরা এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যদি বলি এরপরে, ডু দে হেল্প মি, তারা কি আমাকে সাহায্য করে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো, আমরা দেকে চেঞ্জ করে ইউ বলতে পারি, তুমি কি আমাকে সাহায্য করো, ডু ইউ হেল্প মি। হ্যাঁ, আমরা আবার এভাবে বলতে পারি, আমরা কি তাকে সাহায্য করি, তাহলে ডু উই হেল্প হিম। হ্যাঁ, এভাবে বলতে পারি, আমরা কি গরিবদেরকে সাহায্য করি, ডু উই হেল্প দ্য পুয়ার। হ্যাঁ, ধনীরা কি গরিবদেরকে সাহায্য করে, তাহলে কি হবে, ডু দ্য রিচ হেল্প দ্য পুয়ার। আচ্ছা, ডাজ শি ইনফর্ম ইউ অফ দ্য ম্যাটার, সে কি তোমাকে ব্যাপারটি সম্পর্কে জানাই, তাহলে ডাজ শি ইনফর্ম ইউ, এভাবে হবে। ডু ইউ বিলিভ মি, তুমি কি আমাকে বিশ্বাস করো, এভাবে। তাহলে আমরা ইউকে চেঞ্জ করে কি বলতে পারি, দে বলতে পারি, তারা কি আমাকে বিশ্বাস করে, ডু দে বিলিভ মি। ডু আই ডিস্টার্ব ইউ, আমি কি তোমাকে ডিস্টার্ব করি, তাহলে কি হবে, ডু আই ডিস্টার্ব ইউ। তাহলে আইয়ের জায়গায় আমরা দে বলতে পারি, তারা কি তোমাকে ডিস্টার্ব করে, আমি সেটা জানতে চাই, তখন আমরা বলবো যে তারা কি তোমাকে ডিস্টার্ব করে, তাহলে কি হবে, ডু দে ডিস্টার্ব ইউ। এখানে আমরা দেখতেছি ডু দে ডিস্টার্ব ইউ। তাহলে ইউর জায়গায় আমরা কি বলতে পারি, হার বলতে পারি, তাকে, তারা কি তাকে ডিস্টার্ব করে, ডু দে ডিস্টার্ব হার, এভাবে হ্যাঁ বলতে পারি। এরপর ডু পিপল লাভ হার, জনগণ কি তাকে ভালোবাসে, তাহলে লাভের জায়গায় আমরা হার বলতে পারি। ডাজ শি স্টে অ্যাট হোম অন ফ্রাইডে,
সে কি ফ্রাইডেতে বাসায় থাকে, এটা। তাহলে ফ্রাইডে আমরা বিভিন্ন দিনের নামের আগে অন বসাই, মানডে, সানডে, যেভাবে বলতে পারি আমরা বলবো। ওকে, যদি বলি সে কি শুক্রবারে তোমাদের বাড়িতে আসে, তাহলে কি হবে? ডাজ শি কাম টু ইউর হাউস অন ফ্রাইডে? ডু ইউ ভিজিট ইন্ডিয়া ইন মার্চ? তুমি কি মার্চ ইন্ডিয়া যা ভিজিট করো? তাহলে মাসের নামের আগে ইন বসে। এগুলো সবগুলো মানে প্রতি বছর মাসে মানে রেগুলারলি এটা হয় বলে আমরা মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতেছি। ডু ইউ ভিজিট ইন্ডিয়া ইন মার্চ? ডাজ আদার রিমেম্বার মি? আদার কি আমাকে স্মরণ করে বা রাখে? তাহলে এখানে বিভিন্নভাবে ডাসের আমরা আদারের জায়গায় বিভিন্ন নাম চেঞ্জ করতে পারি। ইউ বলতে পারি, ডু ইউ রিমেম্বার মি? তুমি কি আমাকে স্মরণ করো? ডু দে রুলস হেল্প আস? এই নিয়মগুলি কি আমাদেরকে সাহায্য করে? ডাজ শি ম্যানেজ এভরিথিং? সে কি সব কিছু ম্যানেজ করে? ডাজ দ্য স্কুল ওপেন অ্যাট 9? স্কুলটা কি 9 বা 9টার সময় খোলে? এটা বলার জন্য কোনো খোলা হচ্ছে ওপেন বলা হয়, 9টায় খোলা, ধরো 4টায় বন্ধ হয়, এভাবে। ডাজ দ্য স্কুল ওপেন অ্যাট 9? ডাজ এয়ার সেভ আওয়ার লাইফ? এয়ার বাতাস কি আমাদের জীবন রক্ষা করে? ডাজ ওয়াটার হার্ম আস? ওয়াটার কি আমাদেরকে ক্ষতি করে? এভাবে মানে সাবজেক্ট চেঞ্জ করে করে, ভার্ব চেঞ্জ করে করে, নাউন চেঞ্জ করে করে আমাদেরকে বিভিন্ন প্রকারের সেন্টেন্স তৈরি করতে হবে। আর এভাবে করলে আশা করি তোমরা সহজেই এগুলো পারবে। এবং এটা আমরা একটা জিনিস হয়তো দেখাবো, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, যাক ভুলে যাই নাই, আমরা পরে দেখাবো ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করতে হবে। এই ট্যাগ কোয়েশ্চেনটা আমরা আধ ঘন্টা হাফ অ্যান আওয়ার, উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে আমরা চাইলে শিখতে পারি। এবং কিভাবে সেটা আমরা দেখাবো। ওকে, আমরা এগুলো দেখো আগে, এরপর আমরা দেখবো যে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভটা আমরা দেখতেছি এখন। এগুলো একই, নেগেটিভ যেরকম অ্যাফার্মেটিভ একই জিনিস, শুধুমাত্র আমরা ডোন্ট বা ডাজন্ট ব্যবহার করতেছি, আগে ছিল ডু বা ডাজ। অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপটা জাস্ট অক্সিলারি ভার্বের সাথে বসাই দিলেই হবে, আর কিছু করা লাগবে না, কারণ এটা নেগেটিভ হয়ে যাবে। ধরো, ডোন্ট ইউ নো মি? তুমি কি আমাকে চিনো না? এটা এভাবে। আমরা যদি বলি ডোন্ট ইউ, তুমি কি আমাকে সাহায্য করো না? ডোন্ট ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করো না? আমি যদি বলি আমি কি তোমাকে সাহায্য করি না, তাহলে কি হবে? ডোন্ট আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করি না? তারা কি তোমাকে সাহায্য করে না, তাহলে কি হবে? ডোন্ট দে হেল্প ইউ? সে কি এখানে আসে না, তাহলে কি হবে? ডাজন্ট হি কাম হিয়ার? ডাজন্ট আদার রিমেম্বার মি অ্যাট অল? এই অ্যাট অল শব্দটা সাধারণত নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, মানে আদৌ, মোটেও না। তাহলে কি হইল? আদর কি আমাকে মোটেও স্মরণ করে না, এটা অর্থ এই। আর আমরা কি বলবো? ডাজন্ট আদার রিমেম্বার মি অ্যাট অল? আমরা ইয়ার কি আমাদের সেভ করে না, তাহলে কি হবে? ডাজন্ট ইয়ার সেভ আস? ডাজন্ট দ্য ম্যান হেল্প ইউ? লোকটি কি তোমাকে সাহায্য করে না? ডাজন্ট শি বিলিভ ইউ? ডাজন্ট শি বিলিভ ইউ? সে কি তোমাকে বিশ্বাস করে না? ডোন্ট উই নো দ্য গার্ল? আমরা কি মেয়েটাকে চিনি না? ডাজন্ট দ্য বার্ড সিং অ্যাট নাইট? পাখিটি কি রাত্রে গান করে না? ডাজন্ট হি অ্যান্ড হিজ ব্রাদার হেল্প ইচ আদার? সে এবং তার ভাই একে অপরকে কি সাহায্য করে না? ডাজন্ট দিস ওয়ার্ক প্রপারলি? এটা কি ভালোভাবে কাজ করে না? কারণ দিস বলতে কোনো একটা ডিভাইস কি বোঝানো হয়েছে। ডিভাইস মিনস যন্ত্রপাতি, ধরো কম্পিউটার, ঘড়ি, পাখা এবং এই ধরনের যত আছে সবগুলোকে মূলত আসলে ডিভাইস বলো। ওই ডিভাইসগুলো ঠিকভাবে কোনো কাজ করে বুঝলে ওয়ার্ক প্রপারলি বোঝায়। যা হোক, এটা এভাবে। সো আশা করি বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা প্র্যাকটিস করবা, বুঝে বুঝে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এটা যাক। এরপর আমরা দেখবো ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কিভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ। ডাব্লিউএস কোয়েশ্চেন কি সেটা আমরা দেখি। তো আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন বা কিছু জানতে গিয়ে কাউকে বলি বা কাউকে জিজ্ঞেস করি,
তখন সে আনসারে যদি ইয়েস অর নো বলে শেষ করতে পারে তাহলে সেটা হবে সিম্পল কোয়েশ্চেন বা ইয়েস নো কোয়েশ্চেন। যে প্রশ্নের উত্তরে ইয়েস নো বললে হয় না, কোনো তথ্য দিতে হয়, সেক্ষেত্রে আমরা যে কোয়েশ্চেনগুলো করে থাকি তাকে বলি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন বলার অর্থ হচ্ছে এই যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করে থাকি এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ এবং এস থাকে। ধরো হোয়ার, ওয়াই, ওয়েন, হাউ, হোয়াট, হোম, উইচ, হুজ, হু, এভরিথিং, হাউ। দেখবে যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ এবং এস পাওয়া যাচ্ছে। আবার সেটাও দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বিশেষ করে অ্যাফার্মেটিভটা একটু বেশি ইউজ হয়ে থাকে সাধারণত। তা আমরা দিনে আমরা যখন দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করতে হয়, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করে কিভাবে করি সেটা। ধরো আমরা বলি সে কোথায় বাস করে, সে কোথায় থাকে, আর কি বাস করে মিনস সে কোথায় থাকে। তাহলে আমরা কিভাবে বলবো সেটা, ওয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। তুমি হ্যাঁ, ওয়াই ডু ইউ বিলিভ হার, কেন তুমি তাকে বিশ্বাস করো। স্ট্রাকচার অবশ্যই উপরে দেওয়া আছে, ডাব্লিউএস, ডোবা ডাস, এরপরে এনপি, এরপরে বি ওয়ান, এভাবে। আসলে মূল ঘটনা হচ্ছে যে ইন্টিগ্রেটিভ, আমরা যে এর একটু আগে যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো দেখেছিলাম ঠিক সেম স্ট্রাকচারের আগে থাকবে, শুধুমাত্র আমরা ডাব্লিউএসটা বাড়তি পাঠাতে হবে। অর্থাৎ ডোবা ডাস, এনপি এটা আমরা আগেই দেখেছিলাম, কিন্তু এখন ডাব্লিউএস এর ক্ষেত্রে বাড়তি যেটা করতে হবে তা হলো এর আগে ডাব্লিউএস ওয়ার্ডটা বসে দিলে হবে, আর কিছু না। ধর আমরা যদি বলি হ্যাঁ ডাস শি লিভ, সে কি বাস করে, এভাবে ছিল আগেটা। এখন শুধু ওয়ারটা যদি বলা বসাই তাহলে এটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। ওয়ার ডাস শি লিভ, সে কোথায় বাস করে। এটা গেল না। তুমি তাকে কেন বিশ্বাস করো, ওয়াই ডু ইউ বিলিভ হার। ঠিক এভাবে ওয়াই ডাব্লিউএস ওয়ার্ড হলো ডু বা ডাস, ডু হলো এনপি এর জায়গায় ইউ বসাইলাম, ভার্ব ওয়ানের জায়গায় বিলিভ বসাইলাম, হার হলো অতিরিক্ত মানে এক্সটেনশন জায়গায় অবজেক্ট, এখানে সি এর অবজেক্ট হার হিসেবে আসলো। ওয়াই ডু ইউ বিলিভ হার, ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি কখন ঘুম থেকে সকালে উঠো। এখানে ওয়েন মানে কখন, তাহলে কখন ডু বা ডাস আসলো, এরপর এনপির জায়গায় ইউ আসলো, ভার্ব গেট আপ বা এক্সটেনশন ইন দ্য মর্নিং। তাহলে তুমি কখন ঘুম থেকে উঠো, এটা ইংলিশ কি হবে, ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, সকালে কখন ঘুম থেকে উঠো মানে কটার সময়, ওটাই বোঝানো হচ্ছে মূলত। এরপরে হচ্ছে যে হাউ ডাস শি কাম হিয়ার, সে এখানে কিভাবে আসে। তাহলে হাউ ডাস, ডু বা ডাসের জন্য ডাস, সে যেহেতু থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা ডাস বলতেছি। এক্সাম্পল গেল হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান বা তুমি কি চাও। এখানে হোম ডাস শি লাভ, সে কাকে ভালোবাসে। অথবা হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান, এটা আমরা বলতে পারি। এভাবে বিভিন্ন হাউ, এখানে ধরো হাউ ডাস শি কাম হিয়ার জায়গায় আমরা ধরবো হাউ ডাস শি রিড দ্য বুক, সে বইটি কিভাবে পড়ে। হাউ ডাজ শি গো দেয়ার, সে কিভাবে সেখানে যায়। এভাবে হাউ ডাজ শি কুক, সে কিভাবে রান্না করে। হাউ ডাজ শি বাই, সে কিভাবে কিনে। বা হাউ ডাজ শি রিড দ্য বুক, অথবা এভাবে বিভিন্ন আমরা ভার্ব অ্যাকচুয়ালি বসাতে পারি। হাউ ডাজ শি বিলিভ ইউ, সে কিভাবে তোমাকে বিশ্বাস করে। মানে তুমি এত কিছু করছো তারপর সে তোমাকে বিশ্বাস করে, এটা আমরা অনেক ক্ষেত্রে মানে বিস্ময় প্রকাশ করার জন্য হাউ শব্দটা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। ধরো হাউ ডাজ শি বিলিভ ইউ, সে কিভাবে তোমাকে বিশ্বাস করে। ইউ হ্যাভ ডান সো মেনি থিংস টু হার, তুমি অনেক কিছু তার সাথে করেছো, বাট স্টিল শি বিলিভ ইউ, এখানে সে তোমাকে বিশ্বাস করে। হাউ ডাজ শি বিলিভ ইউ, সে কিভাবে তোমাকে বিশ্বাস করে, কিভাবে বলতে পারি আমরা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ মিন, আমরা সেটা বলি তুমি কি বলতে চাও, আমি সেখানে এটা লিখে দিচ্ছি। তখন যদি আমরা কাকে কিছু বলতে চাই তাহলে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। হ্যাঁ, যদি বলি যে তুমি এর দ্বারা কি বোঝাতে চাও, বলতে চাও মানে বোঝাতে চাও। হ্যাঁ, আমরা যদি বলি হোয়াট ডু ইউ mean by this,
তুমি এর দ্বারা কি বোঝাতে চাচ্ছ। এখন একটা কথা বলি, এই মেইন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা সত্ত্বেও আমরা ওইগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ প্রকাশ করতে পারি। যেমন ধরো, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও, অথবা কি তুমি কি বলতে চাচ্ছ, এটা বলতে পারি আমরা। দিস মানে এর দ্বারা। যে হোম ডাস, এটা গেল হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন কালারটি বেশি পছন্দ করো। মানে সেখানে আমরা বলতে পারবো হুজ বুক, কার বই ডু ইউ লাইক টু টেক, তুমি নিতে পছন্দ করো, তুমি কার বই নিতে পছন্দ করো। হুজ বুক মানে কার বই, মানে কার, তুমি হয়তো দেখতেছো যেখানে অনেকগুলো বই আছে, দুই সাইড প্রান্তরে তুমি চাইতেছো যে কারো একটা বই নিবে, তখন বলতেছো যে তুমি কার বইটা নিতে পছন্দ করতেছো। এভাবে হু নোস ইউ, কে তোমাকে চেনে। এখানে মানে হচ্ছে হু দ্বারা যখন আমরা কোনো কিছু কোয়েশ্চেন করি, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়, তখন ওই যে উপরে যে রোলস আছে ডাব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডু বা ডাস হবে, সেটা হু এর বেলায় হবে না। এবং যেহেতু সেখানে ডাউ বা ডাস আসে না, সেক্ষেত্রে সেজন্য বারো শেষে এস বাই এস বসাতে হয়। এখানে এনপি ব্যবহার হচ্ছে না, কারণ আমরা হু দ্বারা মূলত এনপি সম্পর্কে জানতে চাচ্ছি। সো যে সমস্ত ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যে কোয়েশ্চেনটা করবো, যে জিনিসটাকে জানতে চাইবো, ওই জিনিসটা বা ওই নাউন বা প্রোনাউনটা বাক্যের মধ্যে থাকতে পারবে না। ওকে, সেজন্য এখানে হু নোস ইউর মধ্যে এনপিটা আর থাকবে না, কারণ এখানে হু দ্বারা আমরা এনপিকে মূলত জানতে চাচ্ছি। আর যখন এই হু দ্বারা এইভাবে জানতে চাইবো, তখন আমরা অক্সিলারি থাকলে সেটা আর, যেটা আমরা এক্সট্রা অক্সিলারি বসাইলাম, ওটা আর হবে না ডু বা ডাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। বাট অন্যান্য টেন্স যেটা আছে, ধরো পাস্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা বাদ দিলেই আর যে টেন্সগুলো রয়েছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলোর মধ্যে কিন্তু অক্সিলারিটা থাকবে। তখন অক্সিলারিটা কিরকম হবে, তো সাবজেক্টের আগে যে হওয়ার কথা ছিল সেটা না হয়ে বরং ডাব্লিউএস ওয়ার্ড হু এর পরে হবে, কিন্তু সেটা ওই নাউন বা প্রোনাউনের আগে হবে না। যেমন ধরো, আমি যদি বলি কে এই গ্লাসটি ভেঙেছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে, তখন আমরা বলবো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তখন অক্সিলারি হিসেবে হ্যাজটা কিন্তু ঠিকই বসবে। কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুই টেন্সের বেলায় হু যখন কোয়েশ্চেন করা হবে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, তখন কোনো অক্সিলারি হবে না, সরাসরি ভার্ব বসে যাবে। এরপর ওয়াটের ক্ষেত্রে ঠিক একইভাবে, যখন ওয়াট শব্দটাকে দিয়ে যখন আমরা কি মানে অবজেক্টকে জানতে চাইবো, তখন ওয়াটের পর অক্সিলারি হবে। যখন আমরা একটু আগে বললাম হোয়াট ডু ইউ মিন, হ্যাঁ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এভাবে। বাট এখানে হোয়াট যখন সাবজেক্ট হিসেবে থাকবে, কি ঘটেছে, তাহলে যেটা ঘটেছে সেটাই হলো সাবজেক্ট। হোয়াট হ্যাপেন্স টু ইউ, কি তোমার হয় বা তোমার ঘটে থাকে, ওয়েন ইউ গো দেয়ার, তুমি যখন সেখানে যাও। মানে এখানে হোয়াট সাবজেক্ট হিসেবে হওয়ার কারণে আমরা ডু বা ডাস ব্যবহার করতে পারিনি, এবং ভার্বের শেষে এসটা বসাইতে হলো আমাদেরকে। হাউ মেনি পেন্স ডু ইউ নিড, কতটুকু মানে কয়টা কলম তোমার দরকার। হাউ মাচ মানি ডাজ শি ওয়ান্ট, কি পরিমাণ টাকাটা সে চায়। কি পরিমাণ বুঝাতে হাউ মাচ, আর কয়টা বুঝাতে হাউ মেনি আমরা ব্যবহার করি। আমি যদি বলি তোমার কয়টা বোন আছে, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ। যদি তোমার কয়টা বই আছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। হ্যাঁ, এভাবে। তারপরে এভাবে আমরা হাউ মেনি স্টুডেন্টস, হ্যাঁ, ডাজ দ্য স্কুল হ্যাভ, এভাবে ব্যবহার করে থাকি আমরা। ওকে, আশা করি তোমরা বুঝবা। ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে আমরা অনেক কিছু বলতে পারবো। তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ওয়ার্ক, হ্যাঁ, তুমি কেন এখানে আসো, ওয়াই ডু ইউ কাম হিয়ার, হ্যাঁ, তুমি কিভাবে সেখানে যাও, হাউ ডু ইউ গো দেয়ার, হ্যাঁ। তারপর যদি বলি এভাবে মানে বিভিন্ন রকমের কোয়েশ্চেনগুলো আমরা মানে বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে সাবজেক্ট পরিবর্তন করে ভার্ব শেষ করে বসাতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন কথা হলো যে যদি তোমরা কোনো কিছু প্র্যাকটিস করার মধ্যে ভুল হয়ে যায়, তাহলে কি হবে, তখন তুমি সেটা কেমনে জানবা। তো সেক্ষেত্রে এটা জানার জন্য আমরা তোমাদেরকে একটা কাজ করব, ওটা হলো যে মানে আমাদের একটা ফেসবুক এই গ্রুপ ক্রিয়েট করব। এটা অলরেডি আছেই পেজ একটা আমাদের ইংলিশ লিটারেচার নামে। ওটা না বাদ দিয়ে আমি একটা পেজ চালু করব তোমাদের জন্য।
যেখানে ওখানে ওই পেজের মধ্যে যে কোনো ধরনের সমস্যায় পড়লে বা সেন্টেন্সটা হলো কিনা সেটা জানতে চাইলে তোমরা এখানে পোস্ট করবা, আমি তোমাদের অবশ্যই আনসার দেব এবং তোমাদেরকে হেল্প করব। আর এটা যদি না পারলেও যদি মনে হয় যে কিছু কিছু ভুল হচ্ছে, সমস্যা নাই, এটা হয়ে থাক, ভুল হোক, অসুবিধা নেই, একসময় এই ভুলটা শুদ্ধ হয়ে যাবে। এই ভুলের মধ্যে দিয়ে ধরো আমরা ভুল করতেছি আবার শুদ্ধও করতেছি, কিন্তু যতটুকু ভুল করলাম কিছু কিছু শুদ্ধ তো করলাম আমরা বা করতেছি, তাহলে এই ভুল এবং শুদ্ধর মাঝখানে যে এভাবে করতে করতে মূলত শেখা হবে। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। যাক আমরা নেগেটিভটা দেখি। ডব্লিউএস নেগেটিভ হবে, ডব্লিউএস কোয়েশ্চেন হবে ডোন্ট, এই আগের মতোই ডু বা ডাজন, ডোন্ট বলবো আমরা, আর ডাজন ডাসের ক্ষেত্রে আমরা ডাজন বসাবো, অথবা ডু বা ডাস এবার বাদ দিয়ে আমরা ডোন্ট বা ডাজন বসাতে হবে, এটাই আর কিছু না। অর্থাৎ আগের মতো এনপি এর জায়গায় আমরা বা এনপি এর আগে আমরা ডোন্ট বা ডাজন বসাইছিলাম সিম্পল কোয়েশ্চেন করার ক্ষেত্রে, এখানে শুধুমাত্র ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে, শুধুমাত্র ডাব্লিউ ওয়ার্ড এইচ ওয়ার্ড বসার পরে সরি আগে বসবে, এটাই আর কিছু না। আবার বললাম WH ওয়ার্ড ডোন্ট বা ডাজন্ট এনপি নাউন বা প্রোনাউন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা যদি বলি হোয়াই ডোন্ট ইউ লাইক টি, কেন তুমি চা পছন্দ করো, ওকে। আমরা যদি তুমি সেখানে কেন যাও, তুমি কেন সেখানে যাও, তাহলে ওয়াই ডোন্ট সরি কেন সেখানে যাও না, অর্থাৎ স্কুলে যাও না, পড়তে যাও না, এটাই বোঝাচ্ছে। তাহলে ওয়াই ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কেন নিয়মিত স্কুলে যাও না, তাহলে কি হবে ওয়াই ডোন্ট ইউ গো টু স্কুল রেগুলারলি। হোম ডোন্ট দে লাইক, তারা কাকে পছন্দ করে না বা কাদেরকে পছন্দ করে না, এভাবে। তাহলে হোম ডোন্ট দে হেল্প, তারা কাদেরকে সাহায্য করে না। তাহলে ওয়েন ডাজন্ট শি গো দেয়ার, কখন সে সেখানে যায় না, তাহলে কখন এভাবে বলতে পারি আমরা হাউ ডাজন্ট আদার রিমেম্বার মি, আদার কেমনি আমাকে স্মরণ করে না। এটা আমরা এক ধরনের আশ্চর্যবোধক প্রশ্ন, যেটাকে আমরা এটা কেমনে করে না এটা জানতে মানে অবাক হয়ে যাচ্ছি, সেটা তো করার কথা ছিল বাট করে না, তাহলে এটা বিস্ময়ে প্রকাশ করার জন্য আমরা এভাবে বলতে পারি হাউ ডাজন্ট আদার রিমেম্বার মি, ওয়ার ডোন্ট দে প্লে, তারা কোথায় খেলে না, খেলে সেটা কোথায় খেলে না ওটাই জানতে চাচ্ছি, ওয়ার ডোন্ট দে প্লে, তার মানে তারা সব জায়গায় তো খেলে, খেলে না কোন জায়গায়। হোয়াট ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না, তো সবগুলো তো খাও, কোনটা পছন্দ করো না সেটা বলো, আমি ওটা আর কি করবো না, রান্না করবো না, ওটার মতো আর কি। উইচ বুক ডোন্ট ইউ রিড অ্যাট অল, কোন বইটি তুমি আদৌ পড়ো না, মানে ধরো এখানে টেবিলের মধ্যে অনেকগুলো বই আছে, যে বইটা তুমি আদৌ একদম পড়ো না, এটা আমরা টেবিলে রাখার দরকার নাই, স্পেস দখল করে আছে, এটাকে আমরা সরিয়ে দেব। সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করলাম যে উইচ বুক ডোন্ট ইউ রিড অ্যাট অল, ওকে। তো ওয়াই ডাজন্ট শি লাইক ইউ, কেন সে তোমাকে পছন্দ করে না। এই ধরনের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএস কোয়েশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই শব্দটা বেশি ব্যবহার হয়ে থাকে। ওয়াই এভাবে, ডোন্ট ইউ রিড, কেন তুমি পড়ো না, ওকে। ওয়াই ডোন্ট ইউ টক টু মি, কেন তুমি আমার সাথে কথা বলো না। ওয়াই ডোন্ট পিপল আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, কেন জনগণ আমার সমস্যা বুঝে না। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, কেন তুমি আমার সমস্যা বুঝো না। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন, কেন তুমি আমার পরিস্থিতি বুঝো না, ওকে। ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, কেন তুমি সমস্যাটি বুঝতে চেষ্টা করো না, এভাবে। কেন করো না, কেন করো না বা ট্রাই করো না, কেন চেষ্টা করো না, কেন আমরা চেষ্টা করি না, ওয়াই ডোন্ট উই ট্রাই, হ্যাঁ, আমরা কেন চেষ্টা করি না, এভাবে। তাহলে এই সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়ে থাকে। যা হোক, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই যে আজকের আলোচনাগুলো দিয়ে তোমরা যদি যতটুকু বুঝো ততটুকুর মধ্যে যতটুকু সম্ভব
যতটা সম্ভব সেন্টেন্স তৈরি করে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এভাবে সেন্টেন্স যদি শেখার প্র্যাকটিস করার মধ্যে দিয়ে যদি আমরা টেন্সটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে বাকি ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আদার যেগুলো আছে এগুলো খুব সহজেই আমরা করে পারবো, মানে শিখতে পারবো। কোনো কঠিন লাগবে না, একদম সহজেই আমরা শিখতে পারবো, অতি সহজে শিখতে পারবো। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা আমার দেখা ইনস্ট্রাকশন অনুযায়ী সেন্টেন্স গুলো তৈরি করার প্র্যাকটিস করবা। নেক্সট ভিডিও টিউটোরিয়ালটা দেখবা। আসলে মূলত আমরা টেন্সটা শেখানো আমাদের উদ্দেশ্য মোটেই নয়, মানে তারপরেও আমরা দিচ্ছি এটা কারণ অনেক স্টুডেন্টস আছে যারা টেন্সের মধ্যে খুবই দুর্বল, টেন্সের ক্ষেত্রে অনেক দুর্বল, আর সেই দুর্বলতার কারণে তারা অ্যাডভান্স লেভেলের অর্থাৎ ভয়েস ন্যারেশনগুলো ভালো করে শিখতে পারে না, আয়ত্ত করতে পারে না। সো আমরা তাদেরকে শিখাতে গেলেও আমরা শিখাতে পারি না, কারণ তারা যদি টেন্স না বুঝে তাহলে আসলে এদেরকে ভয়েস শেখানো সম্ভব না, ট্রান্সফরমেশন শেখানো সম্ভব না। ধরো একজন স্টুডেন্ট যদি সে নামতা না জানে, তাহলে তাকে তুমি গুণ বা অঙ্ক শেখাতে পারবে না। তাহলে তুমি যদি কখনো কোনো স্টুডেন্টকে অঙ্ক শেখাতে যাও, গুণাঙ্ক বা অঙ্ক, তাহলে তোমরা অবশ্যই তাকে বলবে ভাই তুমি আগে নামতা শিখে আসো, তারপর আমি তোমাকে এগুলো শেখাবো। ঠিক আমরাও তাই, যখন আমরা কাউকে ট্রান্সফরমেশন শেখাতে যাই, যখন ভয়েস ন্যারেশন শেখাতে চাই, তখন আমরা বলি যে তাদেরকে তোমরা কি এই টেন্স জানো? যদি না জেনে থাকো তাহলে আসলে সম্ভব না। সো অনেকেই জানি বলে থাকে, কিন্তু আসলে তেমন জানান না। সো এটা জানলেও না জানলেও এই টেন্সগুলো একবার রিভিউ করে আসুন, তাহলে আমার মনে হয় আমাদেরকে ভয়েস ন্যারেশন এগুলো শিখতে কোনো মানে কিনা প্রবলেম হবে না। অনায়াসে ইজিলি উই ক্যান understand, we can learn other things if you know tense. Even if you know tense well, then you can easily speak in English, you can write in English. তুমি সহজে ইংলিশে বুঝতে পারবা, লিখতে পারবা। মোটামুটি শুধুমাত্র টেন্সের দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। আবার টেন্সকে যখন অ্যাডভান্স লেভেলে যায়, মূলত সব তো টেন্সের বাইরে আসলে কিছুই নেই। আমরা যদি বলি যে টেন্সটা খুব ইজি জিনিস বা এটা ছোটদের জিনিস, যতই রোলস আছে টেন্সের বাইরে এখানে কিছুই নেই। বেসিক্যালি আমরা এখানে টেন্স বলতে আমরা শুধু বেসিক দেখাচ্ছি, আদারওয়াইজ টেন্স বললে আরো অনেক কিছু আছে। সো শিক্ষার্থী বৃন্দ, যদি তোমরা এই টেন্সটা প্র্যাকটিস না করে থাকো তাহলে আসলে এই টিউটোরিয়াল দিয়ে কোনো লাভ হবে না। সো আমার রিকোয়েস্ট থাকবে, আমার অনুরোধ করবো, আমি বারবার অনুরোধ করবো, প্লিজ প্লিজ তোমরা টেন্সগুলো প্র্যাকটিস করো এবং আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো করে ফলো করো। যদি মনে করো যে তুমি টেন্স জানো, মানে আগে থেকে জেনে আসো, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে তুমি কি করবা, তুমি একটু রিভিউ করো, এখানে তোমার না জানা অনেক কিছু থাকতেই পারে। সো আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ for watching this video tutorial. Okay, bye.